তার যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন। তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলো গণজমায়েতকে তারা একসময় প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ উদ্দেশ্যে জমায়েত। সে একই প্রেশার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে, আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে টানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ের জোরে অপমান করা, বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন। এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন। আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে, এই কথাটি যখন বলা হয়, পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেশটা না, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে, যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায়, তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য একটি তহবিলে দান করতে পারেন। এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন 7 কোটি 8 কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে, তখন এই টাকা যেখান থেকে এসেছে, আজকে এই সাহায্যের টাকা সেখান থেকে আসতে পারে না কেন? এদেরকে সাহায্য করতে হবে জনগণকে, আর এনসিপি কে পাহারা দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে। আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো, আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি, আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকাতে নিয়ে গেছে। এখন কি এটা স্থায়ী কবর হবে? স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জানতে হবে, নাকি অস্থায়ী কবর হিসেবে এই স্থায়ী এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, উত্তরার কবরস্থানে যে সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন, এই সিদ্ধান্ত তো আমরা নিয়ে দিতে পারি না। সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি, এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট। না, কিন্তু আপনি একটু আগের কথা আসি, আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেশার গ্রুপের কথা বলছিলেন। সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না, আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি। সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না, কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা, তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন। প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে, কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে। এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে, নাকি সরকার একরকম অসহায়, যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না, আটকাতে চায় না, সেটার জন্য? সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায়, অন্য জায়গাতে চায় না। সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি। সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে। আনসাররা যখন এসেছিল, রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল, ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে। সরকার কেন জানি হঠাৎ হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয় এরকম প্রবেশ করতে দেন। আপনাদের মনে আছে কিনা, অটো পাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল, বেশি না। সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, পরীক্ষা হবে না, অটো পাস। ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে। সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত। এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারুদ, অস্ত্র, এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না। ক্যান্টনমেন্টে কিন্তু কোনো জায়গায় আলাদা আলাদা ভাবে, সব জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে, প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না। কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব। ওইখানে জমির হিসাব আছে, ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে, ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব, অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা, সেই ফাইলগুলি পর্যন্ত এখানে আছে। কর্মচারীদের পদোন্নতি আছে, নতুন চাকরির যে বিষয় সেইটা আছে, মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে, কি নাই ওইখানে? ওইখানে একটা ফাইল নিয়ে গেলে, ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে, একটা নিয়ে গেলে কয়েকশো লোকের, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে। ফলে সচিবালয়ে যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয়, এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকাশ। আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকার, মানে আপনাকে শুধু 1-2 লাইনে যদি আপনি বলেন, এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে, এরকম কি আপনি বলতে চান? আপনি ধরিয়ে দিচ্ছেন প্রশ্নটা, আমি আসলে সেই জায়গায় যাচ্ছি। এই সরকার করে কি ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো অপকর্ম থাকে, সেগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই। এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না। আমার ধারণা যে এই কাজগুলি যারা পরিকল্পনা করেন, সেই একই পরিকল্পনাকারীরা এই সরকারের জন্য পরিকল্পনা করছেন, যে কারণে একই ভুল তারা বারবার করছেন। এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে, অথবা নিজেদের বোঝার ভুল আছে, অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল। আপনি দেখবেন
আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সন টাইপের জিনিসপত্র হঠাৎ ঘটতে দেওয়া হয়। লোকে এখন ব্যস্ত হচ্ছে সচিবালয়ে লোক ঢুকে পড়েছে, কিন্তু আমরা যে ট্রাম্পের কাছ থেকে 50% শুল্ক খেয়ে গিয়েছি, এটা নিয়ে আলাপ আলোচনা নাই হয়ে গেছে। গোপালগঞ্জে যে এইরকম গন্ডগোল করা হয়েছে, এটা নাই হয়ে গেছে। এরকম একাধিক ঘটনা যেগুলো আশেপাশে ঘটেছে, এগুলো সব নাই হয়ে গেছে। এখন শুরু হয়েছে কি? এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। আমি আপনাকে বলে দিই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না, এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে, সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে, আবার নতুন একটি পরিস্থিতি তৈরি করা। আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই। আমরা একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে জানতে চাই যে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও এরকম মনে হয় কিনা? কারণ এই ঘটনার পরে, মানে সচিবালয় ঘটনার পরে আমরা যেই দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আটকে থাকলেন, সেই প্রসঙ্গটাতেও আমরা একটু আসবো। আপনি কি দেখছেন এটা, সে একটু বলেন যে এটা ঠিক একটা পরিকল্পনার অংশ কিনা, পিক এন্ড চুজ কিনা, সচিবালয়টাকে এরকম অরক্ষিত কেন, এবং সচিবালয়ের মধ্যে ঢুকে পড়া মানে এটা কারো জন্য তো এটা একটা ভালো কথা না। প্রথমত হচ্ছে যে পিক এন্ড চুজ, সেটা তো হচ্ছেই, সেটা তো তুষার একদম ক্লিয়ার করেছে। আপনি গোপালগঞ্জে আপনার বল প্রয়োগ করার সময় তো কোনো ঘাটতি ছিল না, অথবা আনসারদের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষিকাদের ক্ষেত্রে, মাদ্রাসা শিক্ষক, জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের যে যারা আসছিলেন আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরের কাছাকাছি, বাসভবন এবং দপ্তর দুটাই, তখন কিন্তু বল প্রয়োগে কোনো অসুবিধা হয়নি। এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, এবং সচিবালয় আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো কোনো ইচ্ছা কোনো কালেই কোনো সরকারের বা কোনো মানে কর্মচারী ছিল না। এটাতে ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে? সচিবালয় টিকে আছে জনগণের আস্থার উপরে, কারণ জনগণ জানে যে সচিবালয়ে তার অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, কাজ ঠিক মতো করেন না, জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন। সচিবালয়ে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না, সমালোচনা আছে। বাট সচিবালয়ে ঢুকে পড়বেন, সচিবালয়ের জিনিস বিনষ্ট করবেন। আর এই গায়ের জোরটা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটো পাসের তখন থেকে শুরু হয়েছে, এবং এই সরকারের একটা প্রবণতা হলো যে কোনো বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া। এবং তুষার ঠিকই বলছিলেন, ওখানে আর থাকতে পারেনি। আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তো উনি তো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, সুতরাং দাবিটাও হওয়া উচিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই অবস্থায় উনি পদত্যাগ করে দেবেন, যদি করতে চান। করবেন না তো উনি করবেন না, কেন এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি, আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন এবং একটা কমিটি, তিন উপদেষ্টার কমিটি করা হয়েছিল, তাই না? তারপরে মহামান্য রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি কিছু করতে না পারি, আমি যদি কোনো অ্যাকশন নিতে না পারি, আমি পদত্যাগ করবো। এখন তো আমরা ওই অ্যাকশনেরও কোনো খবর রাখি না, উনি পদত্যাগও করবেন না। রাত 3:30টায় উনিও আপনাদের প্রেস কভারেজ করেন, মানে প্রেস কনফারেন্স করেন। এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস, এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে। বিশেষ করে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় থেকে তাদের এই অভ্যাস গড়ে উঠেছে, কিন্তু এখনো সেখান থেকে তারা যান নেই। সেই অভ্যাসের কারণেই মনে হয় এরকম তারা গভীর রাতে কিছু দেন, এবং তখন মানুষজন ঘুমাতে থাকে, সকালে উঠে একরকম মনে করার পর তাদের ক্ষোভ দুঃখ বেদনা জাগ্রত হয়, তখন তারা অ্যাকশনে যায়। শহীদ ভাই, তুষার ভাই একটা আগের সরকারের সাথে একটা তুলনা এনেছিলেন যে আগের সরকারের এইসব মানে অকাজগুলি যারা পরিকল্পনা করতেন, মনে হয় যে এই অকাজগুলি এই সরকারের লোকেরা তাদেরকেই দায়িত্ব দিচ্ছেন যে এইগুলি এমনি করে করো। আপনি কি মিল পান আগের সরকারের অকাজগুলির সাথে এই সরকার? আগের সরকার মানে আমি তো মিল পাই সব সরকারের। আপনি বাংলাদেশ তো 54 বছরের সরকার, তার আগে পাকিস্তানের সরকার ছিল। সরকারে যারা থাকেন বা যান এবং সরকারের সাথে যারা কাজ করেন, তারা কিন্তু এরকম ডাইভার্সন প্লট সৃষ্টি করতে খুব ভালোবাসেন। তো এটা একটা কি বলবেন আপনি, এটা একটা ট্রেনিং এর অংশ হয়ে গেছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে, সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে। আমরা কখন ডাইভার্সন প্লট থাকবে। আচ্ছা, আমি একটু আজকের প্রসঙ্গে আসি। আমরা দেখি যে 9 ঘন্টা আটক থাকার পর কিছুক্ষণ আগে আমাদের দুই উপদেষ্টা, একজন মানে আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পাশাপাশি শিক্ষা উপদেষ্টা, না আইন উপদেষ্টার সঙ্গে আর কে ছিলেন, প্রেস সচিব ছিলেন, এবং আরেকজন কে ছিলেন, আরেকটা উপদেষ্টা তো ছিলেন, দাঁড়ান আমি আরেকটু মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, বারবার দুই উপদেষ্টা দেখছি, আরেকজন উপদেষ্টা কে ছিলেন? শিক্ষা উপদেষ্টা, জি, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব, তারা 9 ঘন্টা আটক ছিলেন। কিন্তু আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি, এগুলি দাবি জানাইতে হইল কেন, এটা আমি বুঝলাম না। মানে তারা কেন আটক ছিলেন সেইটাও আপনারা একটু বলবেন। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি, শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো। যে দেখেন, আপনি দাবিগুলি দেখেন, দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু,
বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে ক্ষমা প্রকাশ। এই দাবি কেন জানাইতে হবে এটাই তো আমি বুঝতে পারতেছি না। এবং এই দাবি মানে এটা কেন দাবি, এটা তো অটোমেটিক হয়ে গেল না কেন, এটা বুঝলাম না আমি। তুষার ভাই আপনি কি মনে করেন এর জন্য 9 ঘন্টা তার আটকে ছিল? আমি পেছন দিক থেকে আসি, আমার কথা পছন্দ হবে না। প্রথমে আমার ভালো লেগেছে যে আজকে অন্তত প্রেস সচিব বুঝতে পারবেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। এখনো যদি তিনি বুঝতে না পারেন তাহলে একেবারে বলে না যে হাতে কলমের শিক্ষা আছে, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। উনি যেমন আজকে 9 ঘন্টা আটকে ছিলেন, এরকম যখন বিভিন্ন জায়গাতে মানুষেরা 9 ঘন্টা 10 ঘন্টা আটকে থেকেছে, সেই অনুভূতিটা আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে, উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন। এইগুলোকে তিনি উৎসাহ দিয়েছেন প্রেসার গ্রুপ করে। পেছন দিক থেকে আসি, প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রহার করেছে, শিক্ষকদেরকে ছাত্ররা প্রহার করে নাই। এই আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই, শিক্ষকদেরকে জুতার মালা পরায় নাই। নিজেরা জুতার মালা পরাতে পারবে, সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে। এইটা হচ্ছে স্ববিরোধিতা, দ্যাট ইজ ডাইকোটমি, দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা এর মধ্যে আছে। এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো মানে মরা কান্না শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন, শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন, তখন তাদের খারাপ লাগে নাই। একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না। তারা তো আওয়ামী লীগের ছিল। ও শিক্ষক আওয়ামী লীগের হয়, ডাক্তার আওয়ামী লীগের হয়, আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না? বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার, যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভালো লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন, তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলো কোনো কথা না, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স। তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন। এবার আরেকটু পিছন থেকে আরেকটু যাই, তারপরে তারা বলছেন বিমান বাহিনীর উন্নতি করতে হবে। বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে তাকে অবরোধ করেন যান। হ্যাঁ, তো